রাত তখনও পুরো নামেনি। শহরের বাতাসে ছিল অদ্ভুত এক চাপা উত্তেজনা, যেন কিছু ঘটতে চলেছে। কিন্তু কি, তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না। এমন এক আবহেই আজকের ভিডিওর সূচনা। বুকভরা ক্ষোভ আর চাপা ঘৃণা নিয়ে শুরু হওয়া এই গল্প কোনো দূরদেশের নয়, কোনো পুরনো ইতিহাসও নয়। এটি এই মুহূর্তের বাংলাদেশ, যেখানে রাজনীতি মানেই শুধু তর্ক বা স্লোগান নয়, রক্তের দাগও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। রাজনীতিতে মারামারি নতুন কিছু নয়, মতের সংঘাত, পথসভায় ধাক্কাধাক্কি, তর্ক বিতর্ক, এসবের সঙ্গে মানুষ পরিচিত। কিন্তু যখন সেই সংঘাত গিয়ে আঘাত করে একজন নারীর মাথায়, তখন রামদার কোপে রক্ত ঝরে যায় একজন পর্দানশীল মহিলা কর্মীর কপাল বেয়ে। তখন আর একে সাধারণ রাজনৈতিক সহিংসতা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না। ঠিক এমনই এক ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়েছে ঢাকা ৪ আসন থেকে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ চলছিল। বাড়ি বাড়ি যাচ্ছিলেন জামায়াতে ইসলামীর কিছু কর্মী। তাদের মধ্যে ছিলেন মহিলা নেত্রী ও দলের রুকন কাজী মারিয়া ইসলাম বেবি। ৫২ নম্বর ওয়ার্ডের কাল্লাপত্তি এলাকায় পরিস্থিতি হঠাৎই বদলে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে, কথা কাটাকাটির এক পর্যায়ে যুবদলের কয়েকজন কর্মী আচমকাই হামলা চালায়। হাতে ছিল রামদা। মুহূর্তের মধ্যে কোপ পড়ে বেবির মাথায়। ৪টি সেলাই লাগে তার মাথায়। রাস্তায় পড়ে থাকা রক্তের দাগ যেন পুরো ঘটনাটিকে আরো ভয়াবহ করে তোলে। একজন পর্দানশীল নারী, যিনি ভোটারদের দরজায় দরজায় গিয়ে কথা বলছেন, তার উপর এমন আক্রমণ রাজনীতির সীমা ছাড়িয়ে যায়, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বিএনপির ভূমিকা নিয়ে। সমালোচকদের ভাষায় এটি প্রমাণ করে যে বিএনপি আর কেবল রাজনৈতিক দল হিসেবে নেই, তারা সশস্ত্র শক্তির চেহারা নিচ্ছে। এই ঘটনার পেছনের কাহিনী আরও গভীর। অনুসন্ধানে উঠে আসে একটি নাম, রমজান। স্থানীয় যুবদল নেতা হিসেবে পরিচিত এ ব্যক্তি শুধু এখানেই থেমে থাকেন না, তার আরেকটি পরিচয় রয়েছে যা ঘটনাটিকে আরও সংবেদনশীল করে তোলে। তিনি ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই। অভিযোগ রয়েছে, হামলার ঠিক কিছুক্ষণ আগে রমজানের নেতৃত্বে জামায়াতের মহিলা কর্মীদের পথ রোধ করা হয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাদের। তারপরেই ঘটে সেই রক্তাক্ত আক্রমণ। এখানেই থামে না প্রশ্ন। প্রার্থীর পরিবারের কেউ যদি প্রকাশ্যে নারীদের উপর হামলায় জড়িত থাকে, তবে সেই প্রার্থী নির্বাচিত হলে এলাকায় মা বোনদের নিরাপত্তা কোথায় দাঁড়াবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মুখে মুখে। ক্ষোভের ভাষা কখনো স্লোগানে, কখনো চাপা আর্তনাদে প্রকাশ পাচ্ছে। পানি পানি এই চিৎকার যেন কেবল আহতের নয়, পুরো রাজনীতির তৃষ্ণার প্রতীক। ঢাকার ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর আসে শেরপুর থেকে। সেখানে চিত্র আরও ভয়াবহ। শেরপুর ৪ আসনে জামায়াতের একটি মিছিলে বিনা উস্কানিতে হামলার অভিযোগ ওঠে বিএনপি ও তথাকথিত তারেক বাহিনীর বিরুদ্ধে। একাধিক নেতাকর্মীদের মাথা ফেটে যায়। রাজপথে রক্তের ছোপ, ভাঙা ব্যানার, ছড়িয়ে ছিটিয়ে থাকা জুতা, সব মিলিয়ে দৃশ্যটা যেন যুদ্ধক্ষেত্রের মতো। সবচেয়ে হতাশাজনক বিষয় ছিল প্রশাসনের ভূমিকা। পুলিশ সেখানে উপস্থিত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। লাঠিচার্জ হয়নি, দৃশ্যমান প্রতিরোধ দেখা যায়নি। প্রশ্ন উঠছে, তারা কি নিছক দর্শক ছিল, নাকি ওপরের কোনো অদৃশ্য নির্দেশে নীরবতা পালন করেছে? জামায়াত কর্মীদের দাবি, তারা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরেছিল, ঢিলপাটকেল খেয়েও প্রতিক্রিয়া দেখায়নি, সেনাবাহিনীর মধ্যস্থতায় অপেক্ষা করছিলেন। কিন্তু পরিস্থিতি যখন চরমে পৌঁছে যায়, তখন আত্মরক্ষার জন্য তারা বাধ্য হন প্রতিরোধে নামতে। এদিকে আরেকটি ঘটনাও আলোচনায় আসে। চাঁপাইনবাবগঞ্জের একটি আসনে বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী তিনি প্রকাশ্যে জামায়াত নেতার টুটি চেপে ধরেন। নির্বাচন কমিশন তাকে শোকজ করে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শুধু শোকজ করে কি এই মানসিকতার পরিবর্তন সম্ভব? এইসব ঘটনার মধ্য দিয়ে অনেকে মনে পড়ে যায় তার অতীতের কথা। একসময় আওয়ামী লীগের আমলে এমপি মন্ত্রীদের ছেলেদের দাপটে মানুষ তটস্থ থাকত। ২০২৬ সালেও কি আমরা সেই একই চিত্রের পুনরাবৃত্তি দেখছি? জামায়াত নেতার টুটি চেপে ধরা মানে কি ভিন্ন মতকে গলা টিপে ধরার বার্তা নয়? মির্জা ফখরুলের এলাকা থেকেও আসে আরেকটি অভিযোগ। সেখানে ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের ব্যানার এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। টিভি পর্দায় যিনি গণতন্ত্রের কথা বলেন, চোখ ভেজান, তার দলের মাঠ পর্যায়ের কর্মীদের এমন আচরণকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এই দ্বিমুখী নীতিই কি মানুষের চোখে ধরা পড়ছে না? মিডিয়ার স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিএনপির বিপক্ষে সংবাদ প্রকাশ করায় একটি বহুল আলোচিত সংবাদ মাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি এখনও ক্ষমতায় না থেকেও যদি এমন ঘটনা ঘটে, তবে এর পেছনে কার ইশারা কাজ করছে? প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কোনো দোসর? এসব কি ফ্রি ও ফেয়ার নির্বাচনের লক্ষণ? সমালোচকরা একে বলছেন ডিজিটাল ফ্যাসিবাদ বা ডিজিটাল বাকশালের সূচনা নিয়ে। মিডিয়া যদি স্বাধীনভাবে লিখতে না পারে, তবে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব? এই প্রশ্নই এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু। সবকিছু মিলিয়ে একটি বড় প্রশ্ন সামনে আসে, বিএনপি কি আওয়ামী লীগের স্টাইলে ভোট চুরির মহড়া দিচ্ছে? লক্ষণগুলো মিলিয়ে দেখতে বলছেন বিশ্লেষকরা। বিরোধীদের ওপর সশস্ত্র হামলা, নারীদের ভয় দেখিয়ে মাঠ থেকে সরানোর চেষ্টা, পোস্টার ছেঁড়া, মিডিয়া নিয়ন্ত্রণ, সবই যেন পুরনো পাঠ্য বইয়ের কৌশল। ঢাকা ৪ কিংবা শেরপুরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে মানতে নারাজ অনেকে। তাদের মতে এটি একটি সুপরিকল্পিত প্রস্তুতি।
যেখানে প্রশাসনের প্রতিক্রিয়া মাপা হচ্ছে, পুলিশের নীরবতা অনেকের চোখে একটি অঘোষিত বোঝাপড়ার ইঙ্গিত দেয়, আর সেই ফাঁকে কেন্দ্র দখলের ছক আঁকা হচ্ছে। এই প্রেক্ষাপটে মারিয়া ইসলাম বেবির রক্তাক্ত মুখ, শেরপুরের ফাটা মাথা, চাঁপাইনবাবগঞ্জে টুটি চেপে ধরার দৃশ্য এসব ভুলে যাওয়ার মতো নয়। বিএনপি হয়তো ভেবেছিল ভয় দেখিয়ে মাঠ দখল করা যাবে, কিন্তু উল্টো ফলও দেখা যাচ্ছে। মানুষের সহানুভূতি বাড়ছে জামাতের দিকে। তবে সহানুভূতি কি যথেষ্ট? রাজনীতির এক কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন বিশ্লেষকরা। মানুষ দুর্বলতাকে দয়া করে, কিন্তু ভোট দেয় শক্তিশালীকে। আজ যখন নারী কর্মীরা একের পর এক আক্রান্ত হচ্ছেন, তখন দল যদি শুধু নিন্দা জানিয়ে থেমে থাকে, তবে মানুষের মনে প্রশ্ন জাগবে, যে দল নিজের কর্মীদের রক্ষা করতে পারে না, তারা কিভাবে পুরো দেশকে রক্ষা করবে? এই প্রশ্ন থেকে উঠে আসে আরও কঠোর ভাষা। বলা হচ্ছে এটি এখন জামায়াতের নেতৃত্বের পরীক্ষা। সন্তান মার খেলে বাবা কি করে, এই উপমা ব্যবহার করে বলা হচ্ছে কাঁদবে নাকি ঢাল হয়ে দাঁড়াবে। এই ভাবনাগুলোই মাঠের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে। কিছু কণ্ঠ থেকে উঠে আসছে প্রতিরোধের ডাক। বলা হচ্ছে প্রতিটি পাড়া মহল্লায় সংগঠিত প্রতিরোধ টিম গঠনের কথা। উদ্দেশ্য হামলা হলে দ্রুত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। সমর্থকদের মতে শক্তির প্রদর্শন না হলে হামলাকারীরা থামবে না। আবার সমালোচকরা আশঙ্কা করছেন এতে সংঘাত আরও বাড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এক চরম অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। নির্বাচন সামনে, আর মাঠ ক্রমশ উত্তপ্ত। ইতিহাস সাক্ষী, যে দল শক্তির দম্ভে অজয় ভাবতে শুরু করে, জনগণ শেষ পর্যন্ত তাদের জবাব দেয়। আওয়ামী লীগের পতনের উদাহরণ সামনে রেখে অনেকে সতর্কবার্তা দিচ্ছেন, একই পথে হাঁটলে পরিণতিও এক হবে। এই মুহূর্তে রাজনীতির আকাশে প্রশ্নের মেঘ। বিএনপি কি সত্যিই সেই পুরনো ছায়ায় হাঁটছে? জামায়াত কি কেবল সহানুভূতির রাজনীতি করবে, নাকি শক্ত অবস্থান নেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সহিংসতার মূল্য কে দেবে? উত্তর খুঁজছে দেশ, অপেক্ষায় আছে সময়। জামায়াতের এখন কি করা উচিত? তাদের কি ঘরে বসে আঙ্গুল চুষা উচিত, নাকি প্রতিরোধ গড়ে তোলা উচিত? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।